My name is Colonel Suraj Singh, presiding officer of this General Court Martial. আচ্ছা, আপনারা কি কখনো মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন? সম্ভবত না, কিন্তু আমার জীবনে কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। লড়াইয়ের ময়দানে আমার কোর্ট মার্শালে কামড়া, সামনে দাঁড়িয়ে থাকা মৃত্যু যখন রক্তে আগুন ধরিয়ে দেয়। আমি অনেক মানুষের প্রাণ নিয়েছি, মৃত্যুর তীরে পৌঁছে দিয়েছি, কখনো যুদ্ধে, কখনো কোর্ট মার্শাল। কিন্তু না, তাতে আমার রক্ত হিম হয়েছে, না তার টক বক করে ফুটে উঠেছে। হয়তো সে সময় আমার পূর্বজের আত্মা আমার উপর ভর করত, যে সদা সর্বদা মৃত্যুর সঙ্গে মান জানত। আমাদের জীবনে এরকম মুহূর্ত লড়াইয়ের ময়দানে যেমন আসে, তেমনি কোর্ট মার্শালে কামড়াতে বসে। আর সুরজ সিং এর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোনো চক্রব্যূহ রচনা করতে পারে না যুদ্ধে, না কোর্ট মার্শাল। কারণ আমি যে জানি চক্রব্যূহের প্রবেশ আর বুহ থেকে প্রস্থানের কৌশল। আমি চিতার মতো নিঃশব্দে চলতে পারি, আবার বাঘের মতো গর্জন করে ঝাঁপিয়ে দিতে পারি। প্রাণ নেওয়ার ঝাঁপ, ঘাতকের ঝাঁপ, কিন্তু একবার পারি, একবার আমি নিজেই পথ হয়ে গিয়েছিলাম। অথচ সামনে না ছিল লড়াই, না ছিল শত্রু, দুই হাত থেকে পড়ে গিয়েছিল তলোয়ার। দাদিমার কাছ থেকে এরকম একটা ঘটনার কথা শুনেছিলাম, বিশ্বাস করি, মনে হচ্ছিল চুপ, এ হয় না। কিন্তু আজ প্রথম বুঝলাম, যখন আমি কাউকে হত্যা করি, তখন নিহতের সঙ্গে আমার প্রাণের একটা অংশ নিহত হয়। সত্য কি সেইটুকু, যতটুকু বাইরে থেকে দেখা যায়? না, সত্য হাতের তালুতে রাখা আগুনের মতো দিকে দিকে আগুন। আপনার এই কখনো ধরে দেখেছেন সেই আগুন? না, ধরেন। আমি কর্নেল সুরজ সিং একবার সেই আগুনকে ছুঁয়েছিলাম, কেবল একবার। বসুন। মেজর বলি, কোর্ট মার্শালে কাজ শুরু করুন। স্যার, 10ই জুন রাতে জওয়ান রামচন্দ্র গার্ড ডিউটিতে ছিল। রাত্রি 9টায় রেজিমেন্টের 2 অফিসার, ক্যাপ্টেন মোহন বর্মা এবং ক্যাপ্টেন কাপুর, মোটর সাইকেলে গার্ড চৌকির সামনে দিয়ে যাচ্ছিল। জওয়ান রামচন্দ্র সরকারি রাইফেল দিয়ে তাদের উপর গুলি চালায়। ক্যাপ্টেন মোহন বর্মার ঘটনাস্থলে মৃত্যু হয় এবং ক্যাপ্টেন কাপুর গুরুতরভাবে জখম হয়। ক্যাপ্টেন কাপুর প্রাণে বেঁচে যায়, কারণ গুলি তার বাঁ কাঁধে লেগেছে। তবুও তাকে তৎক্ষণাৎ মিলিটারি হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন না করালে তারও মৃত্যু, নিশ্চিত মৃত্যু। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী গুলি যদি 2 ইঞ্চি নিচে, অর্থাৎ হার্টে লাগতো, তাহলে ক্যাপ্টেন কাপুরের বাঁচার কথা। অর্থাৎ জওয়ান রামচন্দ্র 2 অফিসারের প্রাণ নেওয়ার পাকা বন্দোবস্তই করে ফেলেছে। তাই ভারতীয় সামরিক আইনের 69 এবং ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারা অনুযায়ী জওয়ান রামচন্দ্রের জেনারেল কোর্ট মার্শাল জেলে সব জ্ঞান, মার্ডার করা, খুন করার শাস্তি হিসেবে কোর্ট মার্শাল। এই কোর্ট মার্শাল সুপরিকল্পিত এবং সব জ্ঞানে ক্যাপ্টেন মোহন বর্মার হত্যা এবং ক্যাপ্টেন কাপুরের উপর হামলা করা হচ্ছে। তুমি কি তোমার অপরাধ স্বীকার করছো? হাউ ডু ইউ প্লিজ গিলটি অর নট গিলটি? স্যার, বসুন রামচন্দ্র। মেজর পুরি, প্রথম সাক্ষীকে ডাকুন। ইয়েস ক্যাপ্টেন বিকাশ রায়, হোয়াটস দ্য প্রবলেম? স্যার, মেজর পুরি সাক্ষী পেশ করার আগে আমার কিছু বক্তব্য আছে। এখনো কোর্ট মার্শালের কাজ শুরুই হলো না, আর ক্যাপ্টেন রায়ের আপত্তি শুরু হয়ে গেল। ঠিক আছে, বলুন। স্যার, মেজর পুরি দুবার জওয়ান রামচন্দ্র বলে। তো তাহলে কি বলবেন? মেজর পুরির উচিত জওয়ান রামচন্দ্র নয়, ঘোড়সওয়ার রামচন্দ্র বলে সম্বোধন করা। মানে what hell do you mean? রামচন্দ্রের সঙ্গে জওয়ান একই না। জওয়ান আর ঘোড়সওয়ারের মধ্যে কি তফাৎ? তফাৎ নেই, আবার আছেও বটে। আপনি ইনফ্যান্ট্রি কর্নেল, আপনাকে যদি মেডিকেলের কর্নেল বলে ডাকি। রামচন্দ্র বক্তরবন্দ রেজিমেন্টের ঘোড়সওয়ার, জওয়ান নয়। ক্যাপ্টেন রাইট, সরকারকে মেজর করে উচিত ঘোড়সওয়ার রামচন্দ্র বলে সম্বোধন করা। ডিফেন্স কাউন্সিলের কি ইচ্ছা?
কোনো টেকনিক্যাল বলতে কোর্ট মার্শাল রদ করা? স্যার, সেনা আইন মোতাবেক আপনাদের মতন সিনিয়র অফিসারদের জজ অ্যাডভোকেট পরামর্শকারী বিচারক হিসাবে এখানে নিয়োগ করা হচ্ছে। আপনাদের কোনো টেকনিক্যাল ফল্ট কাম না। আর জীবন মৃত্যুর বিচার টেকনিকের উপর হয় না, হয় সত্যের উপর। সত্য নিজেই নিজেকে প্রকাশ করে, মিথ্যের ক্ষমতা নেই তাকে দমন করে। ক্যাপ্টেন রয়, আপনি সেই কথাই বলুন যাই কোর্ট মার্শাল সঙ্গে সম্পর্কিত। ক্যাপ্টেন রয় এবং বাকি সবাই শুনুন, এটা কোর্ট মার্শাল, হিন্দি সিনেমা নয়। আইনের মারপ্যাচ আর পাল্টা যুক্তিতে কোর্টের কাজে বাধা দেওয়ার অনুমতি কারণ নেই। ইজ ইট টু এভরিবডি? ইজ কোর্ট মার্শাল দ্য প্রিজাইডিং অফিসার সুরজ সিং হাই, কার্নেল সুরজ সিং। ডোন্ট ইউ এভার ফরগেট দিস ফ্যাক্ট। স্যার, জজ অ্যাডভোকেট আমার আপত্তি নেই বলে মেনে নিয়েছেন যে ঘোষসভার রামচন্দ্র বলে সম্বোধন করা হচ্ছে। আমার খারাপ লাগছে আপনি উপযুক্ত আপত্তিকেও কোর্টের কাজে বাধাদান বলে মনে করছেন। আপনার যদি মনে হয়ে থাকে আমি খুব সামান্য ব্যাপারে আপত্তি করছি, তাহলে আপনি অন্য কাউকে আসামি পক্ষের উকিল নিযুক্ত করুন, আমি দিল্লি ফিরে যাচ্ছি। ডোন্ট থ্রেটেন মি। সবাই জানে যে রামচন্দ্র খুন করেছে। সংবাদপত্র সেই সংবাদ প্রকাশিত হয়েছে। রামচন্দ্র নিজে তার অপরাধ স্বীকার করে নিয়েছে। আমি, আপনি, এখানকার সবাই, এমনকি দুনিয়ার সবাই জানেন যে রামচন্দ্র খুন করেছে। এই ট্রায়াল রামচন্দ্রের, হ্যাঁ কি না? এবার তাকে জোয়ান বলা হোক বা ঘোষণা বলা হোক। স্যার, আপনি মামলার শুনানির আগে ঠিক করে ফেলেছেন খুনিকে, তাহলে কোর্ট মার্শালের কি প্রয়োজন? এই ভণ্ডামি, ইস ফার্স্ট কি क्या जरूरत? আপনি চাইলে আমি এই কেস লড়বো না বলে লিখে দিতে পারি, কারণ কোর্ট তো আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সংবাদপত্রে ছাপা সব খবরই কি সত্যি হয়? ছাপা অক্ষর মিথ্যে কথা বলে। সিট ডাউন ক্যাপ্টেন রয়। স্যার, আপনি প্রথম সাক্ষী পেশ করুন। এই মামলার প্রথম সাক্ষী রেজিমেন্টের সুবেদার বলবন্ত সিং। সুবেদার, 10 জুন রাত্রি 9টায় আপনি কোথায় ছিলেন? সেদিন আমি গার্ড হাউসের কাছেই ছিলাম। অত রাত্রে আপনি ওখানে কি করছিলেন? আপনার কি নাইট ডিউটি ছিল? না স্যার, ডিউটি ছিল না। সেদিন আলো ছিল না। আমার কামরা গার্ড হাউসের কাছে। সেদিন খুব গরম ছিল। গার্ড হাউসের পাশের মাঠে আমি আর হাবিলদার রাজ সিং ঘুরছিলাম। আচ্ছা আচ্ছা, সে রাতে গার্ড ডিউটিতে কে ছিলেন? জওয়ান, মেরা মতলব সাওয়ার রামচন্দ্র। 10 জুন রাত্রি 9টায় আপনি ঠিক কি দেখেছেন? স্যার, আগে বললাম সে রাতে বিজলি বাতি ছিল না, তাই পরিষ্কার করে কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না। পরিষ্কার করে কিছু দেখতে পাওয়া যাচ্ছে। সম্ভবত ওই রাত্রে আপনি আপনার চশমাটা পরতে ভুলে গিয়েছেন। স্যার, আমার দৃষ্টি পরিষ্কার, আমি চশমা পরি না। কিন্তু আপনি তো নিজেই বললেন পরিষ্কার করে। স্যার, সে রাতে আলো ছিল না। সুবেদার সাহেব, বিজলি বাতি চলে গিয়েছিল তো কি হয়েছে? 10 জুন পূর্ণিমা রাত ছিল, আর আপনি গার্ড হাউসের 100 মিটারের মধ্যেই ঘুরছেন। পূর্ণিমার জ্যোৎস্নার আলোয় 400-500 মিটার যদি পরিষ্কার দেখা যায়, এমনকি মাঠে পড়ে থাকা একটা বল পড়ছে। যাক, যে মোটরসাইকেলটি গার্ড চৌকির সামনে দিয়ে যাচ্ছিল তাতে কজন লোক বসেছিল? 2 জন। তারা কি হেলমেট খুলে রেখেছিল? না। তারপরেও আপনি তাদের পরিষ্কার চিনে ফেলেছেন। জি স্যার, ক্যাপ্টেন বর্মা মোটরসাইকেল চালাচ্ছিলেন, ক্যাপ্টেন কাপুর পিছনে বসেছিলেন। আচ্ছা, তার মানে অত দূর থেকে চলন্ত মোটরসাইকেলের উপর বসে থাকা দুজন অফিসারকে যদি আপনি চিনতে পেরে থাকেন, তাহলে গার্ড ডিউটিতে নিযুক্ত রামচন্দ্রকেও নিশ্চয়ই চিনতে পেরেছিলেন। জি স্যার। তারপর কি? মোটরসাইকেল গার্ডের কাছে পৌঁছাতে রামচন্দ্র গুলি চালিয়ে দিল। প্রথম গুলি ক্যাপ্টেন বর্মার গায়ে লাগে। আচ্ছা, মোটরসাইকেল রাস্তা থেকে নিচে নেমে যায়। গার্ড হাউসের কিছুটা দূরে একটা গাছ আছে। মোটরসাইকেল সেখানে ধাক্কা লাগে। মোটরসাইকেল যখন মাটিতে গড়াচ্ছিল, রামচন্দ্র দ্বিতীয় গুলি চায়। তারপর কি হলো? দ্বিতীয় গুলি ক্যাপ্টেন কাপুরের কাঁধে নিচে লাগে। মোটরসাইকেল পড়ে যায়। রামচন্দ্র সেদিকে দৌড়ে যায়। সেখানে পৌঁছে রামচন্দ্র গুলি চালানোর জন্য আবার বন্দুক তাক করে। আমি আর হাবিলদার রাজ সিং দৌড়ে গিয়ে তাকে পিছন থেকে ধরে ফেলি। আচ্ছা, আপনারা যখন তাকে ধরে ফেলেন তখন ওর রিভলভারটা কার দিকে তাক করে রেখেছে? জখম হওয়া ক্যাপ্টেন কাপুরের দিকে। তার মানে আপনারা যদি ঝট করে ঘোষা রামচন্দ্রকে ধরে না পেতেন, তাহলে সে আহত ক্যাপ্টেন কাপুরকে মার্ডার করে দিত। জি স্যার। তারপর গুলির আওয়াজ শুনে বহু স্থানে জওয়ান ব্যারাক থেকে দৌড়ে বেরিয়ে এলো। তারা ঘটনাস্থলে পৌঁছে গেল। সবার সামনে তখন রামচন্দ্র চিৎকার করে বলছে, मैंने चला है गोली, मुझे छोड़ दो, मैं इस कैप्टन का भी कातिल करूंगा। তখন আমি ওর হাত থেকে রাইফেলটা ছিনিয়ে নিই। 4-5 জন জওয়ান খুব কষ্ট করে ওকে ধরে রেখেছিল। ভগবান জানেন সেদিন ওর শরীরে এত তাকত কোথা থেকে এলো। স্যার, আমার আর কিছু জিজ্ঞাসা নেই। ক্যাপ্টেন রায়, আপনি সাক্ষীকে সওয়াল করতে পারেন।
সেন্টার থেকে সোজা আমার রেজিমেন্টে ওর পোস্টিং হয়। এই 3 বছর ধরে রামচন্দ্রের সঙ্গে কারো ঝগড়াঝাটি হয়েছে, কোনো মারপিট, আপনার কথা কখনো কোনো বিরুদ্ধাচরণ করেছে? নেই, মারপিট তো দূরের কথা, কারোর সাথে তর্কও পর্যন্ত করেনি, একেবারে গো বেচারা। আপনি বা কোনো অফিসার ওকে কোনো ডিউটি দিয়েছিলেন আর ও তালবাহানা করেছিল? নেই, বিলকুল নেই। ওর ডিউটি হাসি মুখেই পালন করতো, কেউ বলতে পারবে না সে তার কথা শুনে। ক্যাপ্টেন মোহন বর্মা যিনি মারা গেছেন, অথবা ক্যাপ্টেন কাপুর, ওকে কখনো কোনো শাস্তি দিয়েছিল, ওর বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছিল? না স্যার। তাহলে রামচন্দ্র ক্যাপ্টেন মোহন বর্মাকে হত্যা করলো কেন, আর ক্যাপ্টেন কাপুরের উপর হামলাই বা করলো কেন? मैं क्या जानूं साहब, जो दिखा बता दिया। সুবেদার সাহেব, সত্য শুধু ততটুকু নয় যতটুকু বাইরে থেকে দেখে বোঝা যায়। আমরা সত্যের একটা অংশ দেখি, তার পুরোটা সম্পর্কে ভুল ধারণা করে বসি। তার ফলে আপনি আমি যা দেখছি তাই সত্য বলে মনে হয়। স্যার, চোখের দেখা তো সত্যই হয়। তাই? আচ্ছা, আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা কি সরছে, ঘুরছে? নেই, এই কোর্ট রুম এটা কি সরছে, ঘুরে যাচ্ছে? নেই। দেখুন, আপনি এইমাত্র বলছিলেন না চোখের দেখা সত্যই হয়, কিন্তু চোখের দেখাতেও কেমন ভুল থাকে, বিলকুল গাছ। কারণ আপনি তো জানেন পৃথিবী সবসময় ঘুরছে নিজের অক্ষের ওপর, আবার সূর্যের চারিদিকে। আপনি দেখতে পাচ্ছেন না বলে তো সেটা ভুল হয়ে যেতে পারে। আমি বুঝতে পারছি না পৃথিবী ঘোরার সঙ্গে এই কোর্ট মার্শালের কি সম্পর্ক। ক্যাপ্টেন রায় জেনে শুনে সাক্ষীকে কনফিউজ করার চেষ্টা করছে। না শুধু সেই প্রশ্নের জিজ্ঞাসা করার অধিকার আছে যা এই কোর্ট মার্শালের সঙ্গে জড়িত। মেজর ইজ রাইট ক্যাপ্টেন রয়। আপনি এখন যে সওয়াল করছেন তাকে এই মামলার সঙ্গে সম্পর্কিত। আমি আগেই সাবধান করে দিয়েছিলাম, কোর্টের সময় ওয়েস্ট করার অনুমতি কাউকে দেওয়া হয়নি। রাইট স্যার, সময় সত্যিই বড় মূল্যবান। এই কোর্টের বিবেচনা যথার্থ, সময় নষ্ট করা উচিত নয়। তাতে যদি কাউকে ফাঁসিতে চড়তে হয় তাহলে নয়। আমি শুধু কোর্টকে এটাই বোঝাবার চেষ্টা করছিলাম যে সত্য এতটা লঘু নয় যে বাইরে থেকে দেখে বুঝে যায়। আচ্ছা, সাক্ষীটা আর কিছু বলার থাকলে আপনি সওয়াল করতে পারেন। আচ্ছা সুবেদার সাহেব, যে রাতে এই ঘটনাটা ঘটে সে রাতে যুদ্ধ সংকেত কি ছিল? কি কি ছিল স্যার? আমি বলতে চাইছি পাসওয়ার্ড। আমি ক্যাপ্টেন রায়কে বলতে চাই তিনি যেন কোনো কঠিন শব্দ ব্যবহার না করেন যার আবার ইংরেজি শব্দ বলতে হয়। হ্যাঁ, সে রাতের পাসওয়ার্ড কি ছিল? আমার স্মরণে নেই। অনুমতি দিলে রেজিমেন্টের ক্লার্ককে জিজ্ঞাসা করে বলতে পারি। না না, কিন্তু করার কিছু নেই। প্রত্যেক রাতে নতুন নতুন পাসওয়ার্ড থাকে, আর এতদিন আগে ঘটে যাওয়া একটা নির্দিষ্ট দিনের পাসওয়ার্ড আপনার মনে নাই থাকতে পারে। চাইলে আমি বলে দিতে পারি যে পূর্ণ জ্যোৎস্নার রাতের পাসওয়ার্ড ছিল কালা চাল। আপনি ইচ্ছে করলে রেজিমেন্টের ক্লার্ককেও জিজ্ঞাসা করে দেখতে পারেন। হ্যাঁ, সেই রাতের পাসওয়ার্ড ছিল কালাচল। সুবেদার স্যার, পূর্ণ রাতের প্রতিটি ঘটনা আপনার স্মরণে থাকা উচিত ছিল। স্যার, আচ্ছা সুবেদার সাহেব, একথা আগেই প্রমাণ হয়ে গেছে যে দূর দিয়ে চলে যাওয়া মোটরসাইকেলের উপর বসে থাকা দুজন অফিসারকে আপনি চিনতে পেরেছেন। এটা যদি সত্য হয় তাহলে রামচন্দ্রও নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে ওরা দুজন রেজিমেন্টের অফিসার। স্যার, এই কথাটাই আমি বলতে চাইছিলাম। তার কথাটা যে সত্যি, আর আমরা সবাই এখানে সত্য কথা বলার শপথ নিয়েছি। আচ্ছা সুবেদার সাহেব, আপনি কি জওয়ানদের এরকম আদেশ দিয়েছিলেন যে তারা যদি রেজিমেন্টের অফিসারকে চিনতে পারে তাহলে আর পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে না? স্যার, मैं कौन होता हूँ ऐसे हिदायत देने वाला? रूल इज रूल। গার্ড প্রত্যেক সংযোগে থামাবে আর পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে। আমার 20 বছরের চাকরি, লাল কালির আচরণ নেই, এতটুকু জানি না। আমি জানি সুবেদার সাহেব, আপনি কখনোই এরকম বেআইনি আদেশ দিতে পারেন না, কোনো পরিস্থিতি নেই। আচ্ছা, সেই রাত্রে যখন দুই অফিসার গার্ড হাউসের কাছে পৌঁছেছিল তখন রামচন্দ্র চ্যালেঞ্জ করেছিল তাদের, স্টপ, হু আর ইউ, হাম কোন হ্যায় বলে চিৎকার করেছিল। না স্যার, আমি স্পষ্ট দেখেছি রামচন্দ্র যদি চিৎকার করে বলতো থাম কন হ্যাঁ, তাহলে আমি দেখার কথা বলছি না, আমি শোনার কথা বলছি। রামচন্দ্র কি থম কোন হ্যায় বলে চিৎকার করেছিল? আমি শুনতে পাইনি, তাই বলতেও পারবো না রামচন্দ্র চিৎকার করেছিল কিনা। ও, তার মানে আপনি যা শুনতে পাননি তা বলাও ভালো। আচ্ছা সুবেদার সাহেব, আপনি কি এবছর 15ই আগস্টে দিল্লি গিয়েছিলেন? না, কেন? না, এবছর 15ই আগস্টে দিল্লিতে লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছিলেন ভারত দুশ্মনों को लोहे के चने चुआवे। তো আপনি তো সেদিন দিল্লিতে যান, তার ফলে এই কথা শোনেননি। তার মানে কি এটাই প্রমাণ হলো যে প্রধানমন্ত্রী তার ভাষণে এই কথা বলেননি যেহেতু আপনি শোনেননি?
আমি সবকিছু স্পষ্ট দেখেছি। সুবেদার সাহেব কণ্ঠস্বর শোনা যায়, দেখা যায় না। আপনি মোটামুটি 500 মিটারের মধ্যে ঘুরছিলেন, মোটরসাইকেল চলছিল, আর মোটরসাইকেলের শব্দে এত দূর থেকে রামচন্দ্রের চিৎকার শোনা আপনার পক্ষে সম্ভব ছিল। আমি 6 মিটার দূরেই ঘুরছিলাম। এই যে উনি বললেন, আর আপনিও মেনে নিলেন যে আপনি 100 মিটার দূরেই ঘুরছিলেন। আপনি কি ফিতে দিয়ে দূরত্ব মেপেছেন? আমি ভেবেছি আপনি ঘটনাস্থল থেকে 510 মিটার দূরে ছিলেন, 100 মিটারে না। আর তার ফলে এত দূর থেকে রামচন্দ্রের চিৎকার শোনা আপনার পক্ষে সম্ভব ছিল না, কখনোই না। ক্যাপ্টেন রায় জেনে শুনে সাক্ষীকে কনফিউজ করার চেষ্টা করছে। একটি তাহলে একবারই করা যায়। আর যে মেনে নিয়েছে যে রামচন্দ্র মোটরসাইকেলে বসে থাকা 2 অফিসারকে চিনতে পেরেছিল, তারপরে কন হ্যাঁ এ কথা বলেছিল কিনা তা বারবার জিজ্ঞাসা করার অর্থ কি? অর্থ আছে বিজয় সিং। তাছাড়া আমার সবাই বন্ধ করার আপনি তো এই প্রিজাইডিং অফিসার নন এই কোর্ট মার্শালে। কন্টিনিউ ক্যাপ্টেন রয়। আচ্ছা সুবেদার সাহেব, আমাকে একটা কথা বুঝিয়ে দিন, যদি থম কোন হায় বলার পরে কেউ না থামে তাহলে? ক্যাপ্টেন রায় ইচ্ছাকৃতভাবে সওয়ালকে জটিল করার চেষ্টা করছে। যে কথা হয়নি তা জিজ্ঞাসা করার অর্থ কি? আর তারপরে এই কথা কিভাবে প্রমাণ হচ্ছে রামচন্দ্র 2 অফিসারকে থামতে বলেছিল, পাসওয়ার্ড জিজ্ঞাসা করেছিল? সাক্ষী এসব কথা বলবে কিভাবে? আমি তো তাই বলছি যে সাক্ষী সমস্ত কথা বলবে কিভাবে? আমার কোর্টের কাছে প্রার্থন আজকে রাত্রি 9টা বাজতে ঘটনাস্থলে যাওয়া হবে। বিচারক সেখানটিতে দাঁড়ান যেখানে সুবেদার সাহেব দাঁড়িয়েছিলেন। দূর থেকে মোটরসাইকেল চালিয়ে কোনো সৈনিক আসুন, গার্ড হাউসের পাশ থেকে কেউ চিৎকার করে বলে থামতো না, তাহলে বোঝা যাবে এত দূর থেকে শব্দ শুনতে পাওয়া যায় কি যায়। তাহলে কি প্রমাণিত হবে ঘোষ রামচন্দ্র গুলি চালায়নি, এক অফিসারকে খুন আর দ্বিতীয় অফিসারকে হত্যার চেষ্টা করেনি? স্যার, রামচন্দ্রের গুলি চালায়নি এই কথা প্রমাণ করার আমি। তাছাড়া সে নিজেই সবার সামনে এই কথা কবুল করেছে। আমি কেবলমাত্র কোর্টকে সেনা আইনের বিষয়ে সতর্ক করে দেওয়ার কর্তব্য বলে মনে করছি। যদি গার্ড কাউকে চ্যালেঞ্জ করে, হাত দেয়, থামতে বলে, তারপরেও যদি কেউ না থামে, তাহলে গার্ড গুলি চালাতে পারে। ডোন্ট ট্রাই টু টিচ দিস কোর্ট দ্য আর্মি ল। আপনি আইন শেখাচ্ছেন, তাও আবার আমাকে। এই কোর্টে লুকিয়ে দিলে কিচ্ছু হবে না। আপনি কাগজ কি লিখেছেন প্রকাশ্যে বলুন। যদি এই কথা প্রমাণিত হয় যে রামচন্দ্র চ্যালেঞ্জ করার পর অফিসার না থামে, তাহলে আর্মি ল অনুযায়ী তার গুলি চালানোর অধিকার রয়েছে। ইট ইজ হিজ ডিউটি টু ওপেন ফায়ার অ্যান্ড কিল। কিন্তু এই আইন তো সবারই জানা। এ তো মূলত যুদ্ধকালে। ডোন্ট টক রাবিশ। আইন যুদ্ধ আর শান্তিতে পাল্টে যায় না। ল ইজ ল, ওয়ার অর নট ওয়ার। আমি ঘটনাস্থলে যেতে চাই না। ডিফেন্স কাউন্সিল ইচ্ছে করে মামলাটিকে ভুল পথে নিয়ে যাচ্ছে। যখন রামচন্দ্র মেনে নিয়েছে যে সে ভুল করেছে এবং ঠান্ডা মাথায় করছে, তারপরেও চ্যালেঞ্জ করেছিল না করেনি, এ বিষয়ে তো গুরুত্ব দেওয়ার অর্থ কি? কিন্তু কেনই বা যাবো না ঘটনাস্থলে? এই কোর্ট মার্শাল সত্যকে জানার জন্য হচ্ছে, সত্যকে লুকোনোর জন্য নয়। কোর্ট যাবে ঘটনাস্থল এবং যে কোনো পরিস্থিতি যাবে। তাহলে রামচন্দ্র তো ছাড়া পেয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে। যদি এই কথা প্রমাণিত হয় যে রামচন্দ্র চ্যালেঞ্জ করার পর অফিসার থামেনি, পাসওয়ার্ড বলেনি, আইডেন্টি কার্ড দেখায়নি। মিস্টার জর্জ অ্যাডভোকেট, কোর্ট কখনই সিদ্ধান্ত নিল যে রামচন্দ্রকে যে কোনোভাবে ফাঁসিতে চড়ানো হবে। কিন্তু স্যার, কিন্তু কি এই কোর্ট মার্শালের প্রিসাইডিং অফিসার কে? আমি না আপনি? ক্যাপ্টেন রয়, কোর্ট আজ রাত 9টায় ঘটনাস্থলে যাবে। তাহলে বোঝা যাবে রামচন্দ্র চ্যালেঞ্জ করেছিল কি করেনি। স্যার, আমি চাই না কোর্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করে। স্যার, রামচন্দ্র কিছু বলতে চান? না, রামচন্দ্রের এই ব্যাপারে কিছু বলতে পারে না। সাক্ষী সুবেদার, আমি ওই দিন রাত্রে থামপন হেবো চিৎকার করিনি, কোনো চ্যালেঞ্জ না করি গুলি চালিয়েছিলাম। Court may note this confession of Ramchandra. He opened fire without challenging. Sit down, Captain. Who the hell made you the prosecutor? ক্যাপ্টেন বিডি কাপুর, এত তারা কিসের রামচন্দ্রকে ফাঁসিতে চলে? আপনাকেও তো কাট করাই তোলা হবে হবে। 5 মিনিটের বিরতি। আপনারা সবাই কোর্ট রুমের বাইরে যেতে পারেন। ক্যাপ্টেন রয়, আপনি থাকুন। স্যার, ক্যাপ্টেন রয়, আপনি রামচন্দ্রকে এই কথা প্রমাণ করতে ইশারা করলেন কেন যে সে বিনা কথায় গুলি চালিয়েছে? আপনি নিজেই ওর ফাঁসি তুলতে কিন্তু মজবুত করেন। ওয়াই? আপনি কেউ স্যার, কোন কৌশলে আইনের প্যাচে আমি রামচন্দ্রকে বাঁচাতে চাই। কেননা সবাই জানে সে গুলি চালিয়েছে এবং মারবে বলেই চালিয়েছে। কথাটা সেটা নয়। কথাটা হলো সে কেন চালালো। স্যার, আমি এখানে রামচন্দ্রকে বাঁচাতে আসিনি, কেননা কেউই ওকে বাঁচাতে পারবে না। কিন্তু চেষ্টা তো করা যায়। স্যার, আমি সেই বস্তু বাঁচানোর চেষ্টা করছি
যে রামচন্দ্রের প্রাণের থেকেও মূল্যবান। সেটা কি? ট্রুথ, সেই সত্য যা মানুষের জীবনের থেকেও বেশি মূল্যবান। এবারের সাক্ষী ক্যাপ্টেন বিলি কাপুর। ক্যাপ্টেন কাপুর, আপনি কখনো ঘোষদা রামচন্দ্রের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা করেছেন? No, sir. রামচন্দ্র কখনো কোনো অপরাধ করেছে? No, sir. হত্যার রাতে রামচন্দ্র চিৎকার করে আপনাদের চ্যালেঞ্জ করেছিল? No, sir. He opened fire without challenging. আমার আর কিচ্ছু জিজ্ঞাসা নেই। Your witness, Captain Roy. স্যার, আমি এখন ক্যাপ্টেন বিডি কাপুরকে কোনো জেরা করতে চাই, পরে যদি ওকে একবার সাক্ষীর কাঠ করে আসার অনুরোধ। Next witness. এবারের সাক্ষী রেজিমেন্টের ডক্টর ক্যাপ্টেন গুপ্তা। ক্যাপ্টেন গুপ্তা, যে সময় ঘটনাটি ঘটে সে সময় আপনি কোথায় ছিলেন? আমি ক্যাপ্টেন মোহন বর্মা আর ক্যাপ্টেন কাপুরের মোটর সাইকেলের পেছনে স্কুটার নিয়ে মেসের দিক থেকে ফিরছিলাম। আচ্ছা, কোয়ার্টারের দিকে স্কুটারটা ঘোরাতে যাবো, তার আগেই গুলির আওয়াজ। আমি এই ঘটনাস্থলের দিকে স্কুটারটা ঘুরিয়ে দিলাম। সেখানে পৌঁছে আপনি কি দেখলেন? ক্যাপ্টেন বর্মা মাটিতে পড়ে রয়েছে, পালস দেখলাম নেই, বন্ধ। হি ওয়াজ ডেড, গুলি ওর ঘাড়ে লেগেছে। আচ্ছা, আর ক্যাপ্টেন কাপুর বেহুশ অবস্থায় পড়েছিল, ওরও বাঁ কাঁধে গুলি লেগেছিল আর সেখান থেকে অনর্গল রক্ত বেরোচ্ছিল। আমি যদি নিজের জামা খুলে ছিঁড়ে ক্যাপ্টেন কাপুরের গলায় ব্যান্ডেজ না করতাম তাহলে সে সময় রামচন্দ্র কোথায় ছিল? রামচন্দ্রকে 4-5 জন জওয়ান বেশ জাপটে ধরে রেখেছিল। নিজেকে তাদের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল আর জোরে জোরে চিৎকার করছিল, ছোড় তো মুঝে, मैं कैप्टन कपूर को फोन करूंगा, छोड़ दो मुझे। তারপর কি হলো? সুবেদার সাহেব হসপিটালে ফোন করা 5 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে গিয়েছে। আমরা সবাই মিলে ক্যাপ্টেন কাপুরকে অ্যাম্বুলেন্সে তুলে দিই। আমি সঙ্গেই ছিলাম। অ্যাম্বুলেন্সে তোলার সময় ক্যাপ্টেন কাপুরের কাঁধের পট্টি খুলে যায়, সেখান থেকে আবার রক্ত বেরোতে শুরু করে। আমি সেখানে আবার ব্যান্ডেজ করে দিই। হসপিটালে পৌঁছেই আমরা সোজা ওনাকে নিয়ে গেলাম অপারেশন থিয়েটার। সেখানে কর্নেল যোশী আগের থেকে উপস্থিত ছিলেন। উনি আমাকে বললেন আমি যদি যথাসময়ে ক্যাপ্টেন কাপুরের গলায় ব্যান্ডেজ না করতাম তাহলে উনি মারা যেতেন। আচ্ছা। হি উড হ্যাভ ডাইড শিওরলি। আচ্ছা, ক্যাপ্টেন কাপুরের কি সঙ্গে সঙ্গে অপারেশন হয়েছিল? না, প্রথমে তাকে রক্ত দিতে হয়েছিল। লাকিলি আমার ব্লাড গ্রুপ আর ক্যাপ্টেন কাপুরের ব্লাড গ্রুপ ম্যাচ করে গিয়েছিল। সো আই গেভ মাই ব্লাড টু সেভ দ্য লাইফ অফ ক্যাপ্টেন কাপুর। তারপর অপারেশন করা। ভাগ্যের কথা যে রামচন্দ্রের নিশানা সেদিন ব্যর্থ হয়। গুলি যদি আর 1 ইঞ্চি নিচে লাগতো তাহলে ক্যাপ্টেন কাপুরের হার্ট জখম। কর্নেল যোশী আমার নাম রেকমেন্ড করেছেন সাইটেশনের জন্য আর্মি হেডকোয়ার্টার, রাইজিং টু দ্য অ্যাকশন অ্যাট ওয়ান্স এন্ড সেভিং দ্য লাইফ অফ এ ব্রাদার অফিসার। থ্যাঙ্কস ডক্টর গুপ্তা। ডক্টর গুপ্তা, আপনি কোন মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেছেন? Armed Forces Medical College of Pune, and I am a gold medalist. বাহ, কনগ্রাটস। আচ্ছা, হত্যার দিন না রাতে আপনি নিজের কানে শুনেছেন যে রামচন্দ্র চিৎকার করে বলছে ছোট বুঝে मैं কাপুর को कत्ल करूंगा? Yes, I have heard it with my own ears. আচ্ছা, ওই রাতে ও ওই কথা বলছিল কেন? তাহলে কি সেই রাতে সে পাগল হয়ে? Captain Roy, it's just a figure of speech. ও, পাগল আর ক্রোধে পাগল হওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। রামচন্দ্রের মাথায় সেদিন খুন চেপে গিয়েছিল, ও রাগে পাগল হয়ে গিয়েছিল। And don't be mistaken that you can trap me. I am not Subedar Balram Singh. বাহ, আমার পরিবর্তে তো আপনার উকিল হওয়া উচিত ছিল। আচ্ছা, আজ থেকে ঠিক 5 মাস আগে আপনি রামচন্দ্রকে সৈনিক হাসপাতালে ভর্তি করেছিলেন। টাইফয়েড হয়েছিল।
আমি তো ওকে মিলিটারি হসপিটালে ভর্তি হওয়ার জন্য রেফার করেছিলাম। তো আপনি কি করে বুঝেছিলেন যে ওর টাইফয়েড হয়েছিল, ওর অসুখের কথা আপনাকে বলেছিল? না, সিক রিপোর্ট করায়নি। সেদিন আমাদের রেজিমেন্টের সঙ্গে এয়ারফোর্সের একটা হকি ম্যাচ ছিল। রামচন্দ্র মাঠে নামা 10 মিনিটের মধ্যেই পড়েছে, আর পড়ে গিয়ে সেন্সলেস হয়েছে। জ্বর কত ছিল? জ্বর 104-এর মতন হবে। আমি তো অ্যাম্বুলেন্স চেয়ে পাঠিয়েছিলাম আর লিখিয়ে দিয়েছিলাম টাইফয়েড হয়েছে। শেষে আমার ডায়াগনোসিস সঠিক প্রমাণিত হয়। আরে আপনি পুনে মেডিকেল কলেজ থেকে স্বর্ণপদক পেয়েছেন, আপনার ডায়াগনোসিস কখনো ভুল হতে পারে? আচ্ছা, হকি ম্যাচ শুরু হলো 4টের সময়, আর 10 মিনিটের মধ্যে রামচন্দ্র মাঠে পড়ে গেল। এই 10 মিনিটের মধ্যে কারো 4 জ্বর হতে পারে না, টাইফয়েড ম্যালেরিয়া নাকি ঝট করে বেড়ে যাবে। ওর আগের থেকে জ্বর হয়েছে। তা আপনি বুঝতে পারেননি যে ওর আগে থেকেই বেশ জ্বর ছিল? কি করে বুঝবো? খেলা লাগে তো সমস্ত প্লেয়ারের মুখে থার্মোমিটার দিয়ে পরখ করা হয় না। সরি ডক্টর গুপ্তা, আপনি আমার প্রশ্নে কিছু মনে করবেন না। আসলে ডাক্তারি শাস্ত্রে আমার কোনো উৎপত্তি নেই, আপনি চেষ্টা করলে একটু আধটু জ্ঞান হতো। তো আপনার কথা অনুযায়ী থার্মোমিটার না দিলে বোঝা সম্ভব নয় জ্বর কত, তাই তো? না, নাড়ি দেখে বোঝা যেতে পারে জ্বর আছে কিনা, তবে ঠিক কতটা সেটা জানতে হলে থার্মোমিটার দিতেই হবে। থ্যাঙ্কস ডক্টর গুপ্তা, থ্যাঙ্কস এ লট ফর গাইডিং মি। থ্যাঙ্কস। দাঁড়ান ডক্টর গুপ্তা, আমার আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার আছে। ও, I thought you were finished. ম্যাচের দিন সিক রিপোর্টের জন্য কটার সময় আপনার কাছে রামচন্দ্রকে নিয়ে যাওয়া হয়েছিল? সিক রিপোর্ট করার সময় সকাল 9টা। আমি এই কথা জিজ্ঞাসা করিনি সিক রিপোর্ট করার সময় কটা। আমি যে রাশিদ এবং আর দুজন জওয়ান বাজার ফোন করে রামচন্দ্রকে আপনার কাছে নিয়ে গিয়েছিল, ওদের হাতেও ঘড়ি ছিল। এখন খেয়াল করে বলুন ঠিক কটার সময় ওরা রামচন্দ্রকে আপনার কাছে নিয়ে গিয়েছিল? না, মানে ওটা এখন আমার ঠিক স্মরণে নেই। বলেন তো, হাবিলদার রাশিদকে ডেকে আনা যেতে পারে, আপনাকে স্মরণ করতে সাহায্য করবে ম্যাচের আগে না পরে? উত্তর দিন, ডোন্ট বি ডাম। তাকে পারবে। এটা এমন কিছু জরুরি বিষয় নয় কেউ সিক রিপোর্ট করাতে এলে ঘড়ি দেখতে হবে। আচ্ছা, হাবিলদার রাশিদ এবং আর দুজন জওয়ান যখন বাজার ফোন করে রামচন্দ্রকে আপনার কাছে নিয়ে যায়, তখন আপনার পাশে কে বসেছিল? জবাব দিন ক্যাপ্টেন। তখন আমার কাছে ক্যাপ্টেন কাপুর বলেছিল। আপনি রামচন্দ্রের শরীরে থার্মোমিটার দিয়েছিলেন? ডক্টর গুপ্তা, নীরব থাকলে আমি জবাব দেওয়া ছাড়া পাবেন না। আমার তো ভাবতে খারাপ লাগছে যে আপনার উপর আর্মি আর 31 জারি হতে পারে। বিহেভিয়ার অন বিকামিং অফ এন অফিসার, ইজ ইট ক্লিয়ার টু ইউ? স্যার, জানিজরা হামেশাই বিমানের বাহানা করে, সেজন্য আমি যদি থার্মোমিটার জানিস ব্যাপারটা কি? মানে স্যার, জওয়ানদের জানিজ বলা হয়। ক্যাপ্টেন গুপ্তা, আপনি হঠাৎ আমাকে স্যার বলছেন কেন? আমিও তো ক্যাপ্টেন র্যাঙ্কে। কিন্তু আপনার নিশ্চয়ই খুব ভালো করে জানা আছে যে পরাধীন ভারতবর্ষে ইংরেজ অফিসাররা হিন্দুস্তানি জওয়ানদের জানিজ বলে সম্বোধন করত, শব্দটা অক্লিন কারাগার। কিন্তু আপনার যদি জওয়ান না বলে জানিজ বলতে ভালো লাগে, আমি না বলার। কিন্তু আপনি রামচন্দ্রের নারী না দেখে, তাকে থার্মোমিটার না লাগিয়ে বুঝে গেলেন যে জানিজ রামচন্দ্র বিমারির বাহানা করছে। আরে আপনি তো ডাক্তার নয় মশাই, ভগবান। রিয়েলি গড। না, আমি সেদিন নারী দেখিনি, থার্মোমিটার লাগাইনি, কারণ ক্যাপ্টেন কাপুর বলেছিলেন ওর কিছু হয়নি, বিমারি কা বাহানা কর রাহা হ্যায়। ডাক্তারটাকে আপনি না ক্যাপ্টেন কাপুর? ক্যাপ্টেন কাপুর আপনাকে ইংরেজিতে থার্মোমিটার দিতে নিষেধ করেছিল গালাগাল সহযোগে। সেই গালিগালাজটা হাবিলদার রাশিদ শুনেছে, কেননা সেই ইংরেজিটুকু সে বোঝে। এখন বলুন, কি গালাগাল সেদিন দিয়েছিলেন ক্যাপ্টেন কাপুর? This bastard is shaming. Nothing is wrong with him. অর্থাৎ এই হারামি রামচন্দ্র বিমারির বাহানা করছে ওর নিশ্চয়। বাহ ডক্টর গুপ্তা, আপনি সর্বশ্রেষ্ঠ ডাক্তারি স্বর্ণপদক পেয়েছেন। আমি বলার কে যে আপনি ক্যাপ্টেন কাপুরের কথা শুনবেন না, কেননা সে ডাক্তার নয়। ক্যাপ্টেন কাপুর বললেন আর আপনিও মেনে নিলেন যে জানিয়েছিল হামেশাই বিমারির বাহানা করে। নাও আই এম ফিনিশড ডক্টর। ক্যাপ্টেন গুপ্তা, আপনি এখনো কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন? নিজের জায়গায় ফিরে যান, সওয়াল শেষ হয়ে গেছে। না, সওয়াল এখনো শেষ হয়নি। কাম হিয়ার মিস্টার গোল্ডম্যান। শুনুন, এখন থেকে সিভিলে চাকরি খোঁজা শুরু করুন। And forget about that bloody citation.
পাশের কামরা, 10 মিনিটের বিরতি। কোনো অফিসার পাস দিয়ে গেলে তাকে স্যালুট করতে হয়, জানো না? কারণ সেলুট দিয়ে বিকাশ, drop in at my place in the evening. আমার নাম বিকাশ। বিকাশ কেন তোমার ঘরে যাবো কেন? আমরা একটু বসবো, উইল হ্যাভ ড্রিঙ্কস। मैं शराब नहीं। তাতে কি অন্য কোনো মজা করা যাবে? কি ধরনের মজা ক্যাপ্টেন কাপুর? কোনো মহিলাকে ঘরে নিয়ে আসো। তোমার স্ত্রী তো বেশ কিছুদিন তোমার সঙ্গে থাকে, অন্য কেউ আছে না? আরে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমরা দুজন অফিসার, যা প্যার সে বাত না, কোনো অপরাধীর সঙ্গে আমি কথা বলি না, আমাকে একত্রে বসি। অপরাধী? আমার বুকে গুলি লাগলো আর আমি বললাম অপরাধী? তুমি ভাবছো আমার কোনো দোষ হয়েছে? ফরগেট ইট। খুনি আমি হইবা রামচন্দ্র। একজন অফিসার হলে একজন অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো। ক্যাপ্টেন কাপুর, इस अफसर वाले हरामी भाईचारे को খুঁজো। তুমি খুব ভালো করে জানো খুনটা কে করেছে, তাহলে তো ভয় পাচ্ছ। আর হ্যাঁ, আজ থেকে আমার সঙ্গে এভাবে কথা বলার কোনো চেষ্টা করো। ডোন্ট থ্রেটেন মি। তোমার মতো দ্বিতীয়টি দেখি তাই তাই তুমি বাংলা ভাষা পুরোপুরি বুঝতে পারো? নাই কেউ। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, আভে চুলে 18 খা। এখন রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল বজেন্দ্র রাও সাক্ষ্য দেবেন। স্যার, ঘোর স্যার রামচন্দ্র কখনো দুই অফিসারের বিরুদ্ধে আপনার কাছে কোনো অভিযোগ করেছিল? না। দুই অফিসার কখনো রামচন্দ্রের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিল? না। দুই অফিসারের রেকর্ড কেমন? बहुत अच्छा, एक्सेलेंट। স্যার, এইমাত্র বললেন ওই দুই অফিসারের সঙ্গে রামচন্দ্রের কোনো বিরোধ ছিল। তাহলে রামচন্দ্র ওই দুই অফিসারকে হত্যার চেষ্টা করলো কেন? গুলি বা চালালো? আমি জানি না। রামচন্দ্র অন্য কোনো অফিসারের উপর গুলি চালালো না কেন? হত্যাই বা করলো না কেন? আমি জানি না। আপনি কিছুই জানেন না। আশ্চর্য, কি ঝঞ্ঝাট জগতেই না বাস করে না। হোয়াট ডু মিন ক্যাপ্টেন? তুমি কি আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছো? না না, একেবারেই না। আপনাকে দোষী সাব্যস্ত করবো কিভাবে? আপনি তো কিছু জানেনই না। Something is rotten in the state of Denmark. ক্যাপ্টেন রায় কি পরবর্তী সওয়াল আওড়ে নিচ্ছেন? না স্যার, শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের কয়েকটা লাইন মনে করি। আচ্ছা স্যার, আমি রামচন্দ্রের কনফিডেন্সিয়াল রিপোর্ট দেখেছি, আপনি সেখানে নিজের হাতে ক্লাস এ দিয়েছেন। কেন? কি এমন ভালো দেখেছিলেন তার মধ্যে? জওয়ানদের মধ্যে রামচন্দ্রন এক তুখোর জওয়ান, নিজের কর্তব্যে সে সচেতন আর সমর্থন, an ideal soldier। আচ্ছা স্যার, আপনি রামচন্দ্রের জন্য প্রতিদিন অতিরিক্ত 2 কিলো দুধ আর বাদাম খোরাকির ব্যবস্থা কেন করেছেন? সেদিন আমাদের রেজিমেন্টের রেসিং ডে ছিল। রামচন্দ্রের 5000 মিটার দৌড়ে যোগ দিয়েছিল। ওর টাইমিং দেখে তো আমি থ হয়ে গেল। সেরা রেকর্ড থেকে মাত্র 20 সেকেন্ড বেশি। আমার দৃঢ় ধারণা হলো ও এই রেকর্ড ভাঙতে পারে, তাই এক্সট্রা দুধ আর বাদাম খোরাকির ব্যবস্থা করেছি। আচ্ছা স্যার, রামচন্দ্র কি আপনার ধারণাকে সত্য বলে প্রমাণ করেছেন? অবশ্যই। উত্তরে কামান বিভাগের খেলায় 5000 মিটার দৌড় যেতে সেরা রেকর্ড থেকে যা মাত্র 5 সেকেন্ড বেশি। ও
ও কি সেনা রেকর্ড ভাঙতে পারবে? সেনারে ও এশিয়ান রেকর্ড ভাঙতে পারতো, কিন্তু ইন্টার কমান্ড প্রতিযোগিতার আগে এমনটি হয়ে গেল। হি কুড হ্যাভ বিন এশিয়ান গোল্ড মেডেল ফরাজ। আমার রেজিমেন্টের রামচন্দ্র এশিয়ার সবচেয়ে দক্ষ দৌড়বাজ রামচন্দ্র। আচ্ছা স্যার, রামচন্দ্রের আগে এই 5000 মিটার দৌড়ের চ্যাম্পিয়ন কি ছিল? জানো এ সামনের অর্থ কি? কর্নেল রাউত, আপনি আসামি পক্ষের উকিলের সঙ্গে এভাবে তর্ক করতে পারেন না। ওনার সওয়ালের জবাব দিন। রামচন্দ্রের আগে 5000 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন ছিল ক্যাপ্টেন কাপুর। ক্যাপ্টেন কাপুর এই দৌড়ে হারে কেন? আমি তার কি জানি? How the hell I know? Sometimes you ask stupid questions, Captain. স্যার, আপনি মিছে মিছে আমার উপর রাগ করছেন। আসলে আমার প্রশ্নের উত্তরটা খুবই সহজ। প্রত্যেক জয়ীর পেছনে মাথা নিচু করে একজন পরাজিত। ক্যাপ্টেন কাপুরকে এই জন্যই হেরেছিলেন যে রামচন্দ্র জোরে দৌড়েছিল। আমি বুঝতে পারছি না এই ফালতু সওয়াল জিজ্ঞাসা করার অর্থ কি। দৌড়ে কে হেরেছিল, কে জিতেছিল, তার সঙ্গে এই কোর্ট মার্শালের কি সম্পর্ক? সম্পর্ক আছে। এই কোর্ট রুমে বসে থাকা প্রত্যেকটি মানুষ জানেন সম্পর্ক আছে, কিন্তু আপনি মানতে পারছেন না কেন? তাছাড়া আমার সওয়াল বন্ধ করার আপনি তো এই কোর্ট মার্শালের প্রিজাইডিং অফিসার নন। আমি বুঝতে পারছি না আমার প্রত্যেকটি প্রশ্নে আপনি এত বিব্রত বোধ করছেন কেন, এত ভয় পাচ্ছেন কেন? আচ্ছা স্যার, শ্রীমতী কাপুর তার স্বামীর সঙ্গে থাকেন না কেন? আমি তার কি জানি? ক্যাপ্টেন কাপুরকে জিজ্ঞাসা করুন। ক্যাপ্টেন রায় কারোর ধরনের বিষয়, কারোর পার্সোনাল লাইফে আপনি সেবা করতে পারেন না, তার বদনাম করার অধিকার কারণে। কিভাবে হবে বদনাম? এখানে তো কোনো লেখক বসে নেই। দ্য হোল প্রসিডিং ইজ ইন ক্যামেরা। সেনাদের পার্সোনাল লাইফ একটা নির্দিষ্ট সীমার করতে থাকে। কোনো অতিথি বাড়িতে এলে সিওর কাছে জানাতে হয়। কেউ মাত্রাতিরিক্ত মদ্যপান করলে সিওর কাছে তার জবাব দিয়ে করতে হয় না। There is no such thing called total personal life in any army of the world. What is that, Roy? স্যার, আচ্ছা স্যার, শ্রীমতী কাপুর এখন কোথায়? ক্যাপ্টেন রায় ওনাকে এসে বল করার অর্থ কি? স্যার, সিও পিতার সমান, রেজিমেন্ট পরিবারের পিতা। আর রেজিমেন্ট পরিবারে ঘটে যাওয়া কোনো বড় ঘটনা কখনো কখনো পার্সোনাল থাকে। আমি কি আপনাকে স্মরণ করতে সাহায্য করবো? এই ঘটনা ঠিক 1 মাস আগে শ্রীমতী কাপুর দিল্লিতে আপনার দপ্তরে আপনার সঙ্গে দেখা করেছিল। কোনো অভিযোগ ছিল তার? আপনি কি করে জানলেন এ ঘটনা ঠিক 1 মাস আগে উনি আমার সঙ্গে দেখা করেছিলেন? আপনি কি সাক্ষাৎ ভগবান? স্যার, সত্য জানার জন্য ভগবান হওয়ার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সততা। এখানে আসার আগে আমি শ্রীমতী কাপুরের সঙ্গে দেখা করে এসেছি। উনি এখন তার বাবা মার কাছে দিল্লিতে থাকেন। সেখানে উনি আমাকে সেই আবেদন পত্রের প্রতিলিপি পর্যন্ত দিয়েছেন যা উনি আপনাকে দিয়েছেন। এখন বলুন, কি লিখেছিলেন উনি সেই আবেদন পত্রে? ক্যাপ্টেন রায়, কারো পরিবারের গায়ে কাদা ছড়ার অধিকার ক্যাপ্টেন রায় নেই। তাছাড়া এই কোর্ট মার্শাল ঘোষাল রামচন্দ্র খুন করেছে বলে হচ্ছে ক্যাপ্টেন কাপুরের স্ত্রীকে নিয়ে নয়। ক্যাপ্টেন রয়, স্যার, আপনি এখন যে সওয়াল করছেন তাকে কোর্ট মার্শালের সাথে সম্পর্কিত? স্যার, যদি হয় তাহলে সওয়াল জারি রাখুন। শুনুন মেজর, বারবার কথা ভাষায় কথা বলবেন না, বুঝতে পারছেন? কিন্তু স্যার, সিট ডাউন ক্যাপ্টেন। স্যার, আমি সিও সাহেবকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছি। ওই আবেদন পত্রে উনি কি লিখেছিলেন তা আমি নিজেই বলছি। সেই রাতে ক্যাপ্টেন কাপুরকে মাতাল অবস্থায় বের থেকে ফেলে হি ওয়াজ ডেড ড্রাঙ্ক। এই অবস্থায় সে স্ত্রীর কাছে গেলে স্ত্রী বিছানা ছেড়ে শুনে গেল। সে তাকে বলে ইউ আর ড্রাঙ্ক, ইউ আর স্লিপিং, ডোন্ট টাচ। ক্যাপ্টেন কাপুর তো তখন নেশার প্রায় সবার কাছে। স্ত্রীর গাউন ছেড়ে ফেলে দিয়ে সে বলে আই হ্যাভ লাইসেন্স টু স্লিপ উইথ ইউ। চুপচাপ বিছানায় চলে এসো, জানো আমি কে? আমি কাপুর। তার স্ত্রী তখন তাকে বলে তুমি আমাকে ছুঁয়ে দেখো, এবার যদি আমি সিওকে না বলে দিই আমার গায়ে তুমি থুতু দিবে। নেশায় চুপ বলে থাকা ক্যাপ্টেন কাপুর স্ত্রীর গালে চড় মেরে দিয়ে বলে সিও কি তোর বাপ, তোর বন্ধু? তুই আমার নামে রিপোর্ট করবি সিওর কাছে তুই? তারপর টেবিলের উপর পড়ে থাকা গ্যাসকে তুলে নিয়ে স্ত্রীর দিকে মারে। সেটা গিয়ে তার কানের কাছে লাগে, কান ছিঁড়ে যায়। নেশায় চুর হয়ে থাকা ক্যাপ্টেন কাপুর জানতেও পারে না তার স্ত্রী মারাত্মকভাবে জখম করেছে। ইউ হ্যাভ ক্রসড এভরি লিমিট ক্যাপ্টেন। ওই রাত্রিতে আপনি ওই কামরায় ছিলেন। বলেন, হাউ দ্য হেল ইউ নো হোয়াট হ্যাপেন্ড দ্যাট নাইট? সেই রাত্রে আমি ওই কামরায় ছিলাম, কিন্তু এই ঘটনার চাক্ষু সাক্ষী প্রমাণ করেছে কে সে? রামচন্দ্র। সেদিন সে ক্যাপ্টেন কাপুরের সেবক বা আদান হিসাবে নিযুক্ত ছিল। আমি মিথ্যে কথা বলতে পারি, রামচন্দ্র মিথ্যে কথা বলতে পারে, কিন্তু কিন্তু এই কাগজ তা বলবে না। এটাই হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের ফটোকপি যা শ্রীমতী কাপুর দিয়েছিলেন সিও সাহেব। তিনি এখন দিল্লিতে থাকেন বাবা মার কাছে। সেখান থেকে তিনি ডাইভোর্স কেস করেছেন।
পাশবিক অত্যাচারের চার্জ এনেছেন তার স্বামীর বিরুদ্ধে, ক্যাপ্টেন বিডি কাপুরের বিরুদ্ধে। এই হলো তার ডাইভোর্স কেসের ফাইল। কিন্তু আমাকে যে বলা হয়েছিল ক্যাপ্টেন কাপুরের স্ত্রী পা পিছলে পড়ে যাওয়ায় মাথায় চোট পেয়েছে। এটাই তো হয় স্যার, প্রত্যেক পাই হামেশা পিছকায় মতির কখনো, আর ঘরের আগুনও ভীষণ চালাক, প্রায়শই বউয়ের গায়ে লাগে, বেটির গায়ে কখনো। আপনি বোধহয় জানেন না সেদিন শ্রীমতী কাপুর হাসপাতালের সিওর কাছে কি স্টেটমেন্ট দিয়েছে। সিভিল পুলিশ কেসের জেদ ধরেছে, কিন্তু রেজিমেন্টের কোনো অফিসার ব্যাপারটা জানতে পেরে চেপে না। যদি সিভিল পুলিশের কাছে কেসটা যেত তাহলে রেজিমেন্টের কেমন বদনাম। কিন্তু ক্যাপ্টেন কাপুরের স্ত্রী একজন যোদ্ধা নয়, অত্যাচার সহ্য করতে রাজি নয়। দিল্লিতে বাপের বাড়িতে থাকে সে, সেখান থেকে সে ডাইভোর্স কেস করেছে, পাশবিক অত্যাচারের চার্জ এনেছে তার স্বামী ক্যাপ্টেন বিডি কাপুরের বিরুদ্ধে। এই কোর্ট চাইলে আমি সেই সমস্ত অফিসারদের এখানে হাজির করতে পারি যারা সেদিন যাতে কেস জানাজানি না হয় তার জন্য চেষ্টা পর্যন্ত করেছিলেন। তুমি নকশাল, তোমার দাদা নকশাল ছিল, পুলিশের সাথে একটু তারা মারা গিয়েছে, তোমার রক্তেও সেই দোষ আছে। তুমি সমস্ত ফৌজি বদনাম করছো। ইউ ব্লাডি নকশাল, ইউ বিলংস টু এ ফ্যামিলি অফ নকশাল। না, আমি বলবোই। তুমি নকশাল, তুমি সমস্ত ফৌজি বদনাম। ডোন্ট ডু দ্যাট টু মি। আমাকে ছোড়া। বলুন বুঝি, বলুন। গার্ড বিশ্রাম। স্যার আপনি আপনার জায়গায় গিয়ে বসতে পারেন। ক্যাপ্টেন কাপুর ঠিক কথাই বলছে। আমার দাদা নকশালবাদী ছিল। পুলিশের সঙ্গে এনকাউন্টারে সে মারা যায়। সে অনেক বড় আর মহৎ স্বপ্ন দেখে, আর যারা মহৎ স্বপ্নকে বাস্তবায়িত করতে চায় তাদের সাধারণভাবে পারে অন্যের হাতে। দাদা যে ন্যায় লড়াই বন্দুক হাতে লড়ার চেষ্টা করেছিল সেই লড়াই আমি আইনের বলে লড়ছি। আর ক্যাপ্টেন কাপুরের কোথায় কোনো জানা নেই। আমার দাদা নকশালবাদী হওয়া সত্ত্বেও আমার বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক। আর ক্যাপ্টেন কাপুর কোনো বড় সড় রাষ্ট্রীয় রহস্য উদ্ঘাটন করেছিলেন বলে মনে করবেন। সেনা বিভাগে যোগ দেওয়ার আগে প্রত্যেকটি প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন হয়, সেখানে প্রার্থীর যোগ্যতা এবং অন্যান্য বিষয়ে খোঁজ খবর দেওয়া। আমার এবং আমার পরিবারের প্রত্যেকটি ঘটনা সেনাবাহিনী এমনকি ভারত সরকারের তবু আমাকে চাকরিতে নেওয়া হয়েছে এবং আপনার মতন অফিসারের বিরুদ্ধে কেস লড়তে পাঠিয়ে দেওয়া হয়েছে। বোধহয় এই জন্য আপনি আমার উপরে এতটা অসন্তুষ্ট। কোর্টের কাছে আমার অনুরোধ, ক্যাপ্টেন কাপুরের কথাগুলো যেন রেকর্ড করা না। These things, after all, he is human being. Really? Is he? কোর্টের কাছে আমার প্রার্থনা সুবিধার সহকারে একবার সাক্ষীর কাঠ করায় ডাকা হোক। আমার ওনাকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। সুবিধার সিও সাহেব যখন রামচন্দ্রের জন্য প্রতিদিন অতিরিক্ত 2 কিলো দুধ আর বাদাম খোরাকের ব্যবস্থা করেছিল, সেই সময় কি রামচন্দ্র ক্যাপ্টেন কাপুরের সেবক বা আদানি হিসেবে নিযুক্ত ছিল? না স্যার, রেজিং রেটে রামচন্দ্র 5000 মিটার দৌড়ে জিতলে সিও সাহেব তার জন্য এক্সট্রা ডায়েটের অর্ডার দিয়েছিল। তারপর রামচন্দ্রকে আমি ক্যাপ্টেন কাপুরের আদালে ডিউটি দিই। সিও সাহেব তার জন্য এক্সট্রা ডায়েটের ব্যবস্থা করলেন যাতে উত্তরী কামান বিভাগের খেলায় রামচন্দ্র প্রতিদিন নিজেকে অভ্যাস করতে পারে, প্রস্তুত করতে পারে। আর আপনি তাকে ক্যাপ্টেন কাপুরের সেবক বা আদানি ডিউটি দিয়েছিলেন কেন? স্যার, ক্যাপ্টেন কাপুর আমাকে অর্ডার দিয়েছিলেন রামচন্দ্রকে তার সেবাদার নিযুক্ত করার জন্য। আপনি বলেননি তখন সিও সাহেব তার জন্য এক্সট্রা ডায়েটের ব্যবস্থা করেছেন? স্যার, ক্যাপ্টেন কাপুর বলেছিলেন তিনি নিজে রামচন্দ্রের সঙ্গে দৌড়ের প্রস্তুতি করাবেন, সকাল সন্ধ্যে ওনার সঙ্গে দৌড়াবেন। উনি এক সময় চ্যাম্পিয়ন, তাই আমার মনে হয়েছিল ওনার কথাই ঠিক। সেই জন্য গুড। তা সেবক বা আদানি হিসাবে নিযুক্ত হওয়ার পর রামচন্দ্র নিয়মিত মাঠে অভ্যাস করতে আসবে? জি স্যার, আসতো। গুড, ভেরি গুড। এক মাসে কতবার এসেছিল? 2 থেকে 3 বার। জোরে বলুন, জোরে। কোর্ট রুমে আপনার কণ্ঠস্বর শুনতে পাওয়া প্রয়োজন। মাসের মধ্যে 2 থেকে 3 বার প্র্যাকটিসের জন্য এসেছিল। সিও সাহেব তার জন্য এক্সট্রা ডায়েটের ব্যবস্থা করলেন যাতে সে নিয়মিত প্র্যাকটিস করতে পারে। আর সে প্র্যাকটিস করতে নিজেকে অভ্যাস করতে মাঠে এলো না, এটা তো ঠিক হয়। তো আপনি তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, ওর বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছিলেন? আমি রামচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম
ও বলেছিল প্র্যাকটিসের সময় ক্যাপ্টেন কাপুর তাকে ঘরের কোনো না কোনো কাজ করতে বলতো, সেজন্য। আচ্ছা সুবেদার সাহেব আপনি বলুন তো অফিসারের হেল্পিং হ্যান্ড মেরা মতলব আবদালি কেন নিযুক্ত করা হয় আবদালি ডিউটি? স্যার, আইন অনুসারে আবদালির ডিউটি অফিসারের পোশাক ঠিক রাখা, অস্ত্র পরিষ্কার করা। কিন্তু স্যার আপনি তো জানেন, হ্যাঁ আইন নীতি এ সমস্ত ক্ষুদ্র আর দুর্বল লোকের জন্য, ধনী আর বলশালী গবে বা আইন মানে সেবক মানে তো আবদালি মানে তো পার্সোনাল সার্ভেন্ট, চাকর। বাজার করে দিয়ে এসো, বাচ্চাকে স্কুলে দিয়ে এসো, খাবার বানাও, খাবার সার্ভ করো, বাড়ি সাহেবের কাপড় ইস্ত্রি করো, আর সাহেব তো হামেশা হামেশা খুশি থাকে। আপনি তো আপনার থেকে ছোট অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, আপনার থেকে বড় কোনো অভিযোগের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারেন। কি ঠিক কি? কিন্তু নর্দার্ন কামানের প্রতিযোগিতার আগে আমি রামচন্দ্রকে ক্যাপ্টেন কাপুরের আবদালি ডিউটি থেকে সরিয়ে নিয়েছিলাম। লাগাতার 10 দিন প্র্যাকটিসে সে সেই প্রতিযোগিতা জিতেছিল। তা তাকে আবদালির ডিউটি থেকে সরিয়ে নেওয়ার আদেশ কি সিও সাহেব দিয়েছিলেন না আর কেউ বলেন? সুবেদার সাহেব, রামচন্দ্রকে আবদালি ডিউটি থেকে সরিয়ে নেওয়ার অর্ডার কি সিও দিয়েছিলেন? না স্যার, রামচন্দ্র আমার কাছে অভিযোগ করেছে। কি অভিযোগ করেছিলেন? স্যার, আপনি তো জানেন রামচন্দ্র নিচু জাতের লোক। ক্যাপ্টেন কাপুর ওকে এই হরিজন বলে ডাকতো। রামচন্দ্র ডিউটি বদলের কথা বলে, নয়তো সিও সাহেবকে সব অভিযোগ করবে বলে স্থির করে। আর আপনিও রামচন্দ্রের এই ফালতু অভিযোগ পেয়ে নিলেন। আরে ওকে হরিজন বলেছে তো কি হয়েছে? জাতির জনক মহাত্মা গান্ধী তো হরিজন কথাটা বলেছেন, তাহলে হরিজন বলায় ওকে গালি দেওয়া হলো কিভাবে? অফিসারদের বিরুদ্ধে জওয়ানদের এরকম ফালতু অভিযোগ শোনা আপনার উচিত হয়নি। না স্যার, ঠিক সেরকম না। তাহলে ঠিক কি? রামচন্দ্র ঠিক কি অভিযোগ করেছে? রামচন্দ্র বলেছিল ক্যাপ্টেন কাপুর রামচন্দ্রকে ম্যাথর, ধাগর বলে ডাকতো। ওনার দোস্ত ক্যাপ্টেন বর্মা রামচন্দ্রকে এই ম্যাথরের বাচ্চা বলে ডাকতো। তা রামচন্দ্র কি করেছিল? রামচন্দ্র ওনার ডিউটি করতে অস্বীকার করেছে। একজন জওয়ানের এত বড় সাহস, সে অফিসারের ডিউটি করতে অস্বীকার করে। আপনি এবং সিও সাহেব দুজনেই বলেছেন যে রামচন্দ্র তার ডিউটিতে খুব সজাগ ছিল, তা ওর ডিউটি করতে অস্বীকার করায় আপনি ওর বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছিলেন? না স্যার, কিন্তু কেন? একদিন খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছে। কি ধরনের বাড়াবাড়ি? একদিন ক্যাপ্টেন কাপুরের বাড়িতে কিছু অতিথি এসেছে। একটা বাচ্চা ক্যাপ্টেন কাপুরের ড্রয়িং রুমে পটি করে ফেলে। ক্যাপ্টেন কাপুর রামচন্দ্রকে পটি সাফ করতে বলে, কিন্তু রামচন্দ্র রাজি হয় না। দেশি ভাষায় কথা বলুন, পটি কি? পায়খানা। রামচন্দ্র সাহেবের ছেলের পায়খানা পরিষ্কার করতে অস্বীকার করে। তখন ক্যাপ্টেন কাপুর সমস্ত অতিথিদের সামনে বলে, জাত ম্যাথর, পায়খানা পরিষ্কার করতে লজ্জা লাগে? তোরা 14 পুরুষ ধরে আমাদের পায়খানার বালতি মাথায় নিচ্ছিস। রামচন্দ্র তো মিথ্যে কথা বলতো। না স্যার, না, রামচন্দ্র মিথ্যে কথা বলে। আমি নিজের কানে শুনেছি। তা আপনি এই ব্যাপারে সিওর কাছে কোনো রিপোর্ট করেছিলেন? না স্যার, ভেবেছিলাম ঝামেলা মিটিয়ে দিব। এরকম একটা বাজে ব্যাপার বাড়তে না দেওয়াই ভালো। আপনি একদম ঠিক কথা বলেছেন। বড়রা এভাবেই ছোটদের দাবিয়ে রাখে, এ সমস্ত বাজে ব্যাপার কখনোই বাড়তে দেওয়া উচিত না। কিন্তু আপনি বোধহয় জানেন না, এই সমস্ত ছোট ছোট অন্যায় অনেক সময় বড় অন্যায়ের জন্ম দেয়। আপনি যদি সিও সাহেবকে এই কথা রিপোর্ট করতেন, তাহলে না হতোই খুন, না হতোই কোর্ট মার্শাল। আমি ভেবেছিলাম। আপনি ঠিক কথা ভেবেছিলেন। সরকারি বোকা নয়তো কর্নেলকে সিও করে, সরকারের উচিত ছিল সুবেদারকে মানে আপনাকে সিও করা। কি ঠিক কিনা? আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল সেদিন সিও সাহেবকে সবকিছু জানিয়ে দেওয়া, তাহলে হয়তো এই খুন হতো। তাহলে হতো সুবেদার সাহেব, তাহলে হতো না। না, আপনার কোনো ভুল নেই, আপনার কোনো দোষ নেই। এই সমাজের এটাই রীতি, ছোট মানুষের অভিযোগ দেখতে পেলে চেপে যাও, আর বড় কোনো মানুষের ভুল দেখতে পেলে চোখ বন্ধ। না, আপনার কোনো ভুল নেই। আপনি আপনার নিজের জায়গায় যেতে পারেন, আপনাকে আমার কোনো প্রশ্ন করার ইচ্ছে নেই। স্যার, কোর্টের কাছে আমার প্রার্থনা, ক্যাপ্টেন ভেডি কাপুরকে একবার সাক্ষীর কার্যালয়ে ডাকা হোক, আমার ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা। এই পদকগুলো আপনাকে কি জন্য দেওয়া হয়েছে? I got this medal for... আপনি হিন্দিতে বলুন। Sir, আমার হিন্দিটা ঠিক আসে না। I will be allowed to speak in English. ক্যাপ্টেন কাপুর, আপনার জন্ম হয়েছিল কোথায়? অমৃতসর। আর পড়াশোনা? অমৃতসর। সেখান থেকে আমি বিএ পাশ করেছি। ও, আপনি বিএ পাস করেছেন। আমি আপনার ম্যাট্রিক পরীক্ষার এমনকি বিএর সার্টিফিকেট দেখেছি, সেখানে আপনার হিন্দি ছিল এবং পাসও করেছি। তবু আপনার হিন্দি ঠিক আছে। আমি কলকাতায় জন্মেছি, সেখানেই বড় হয়েছি, সেখানেই পড়াশোনা করেছি।
তবু আমি হিন্দি জানি, বলতে পারি, আমাকে লিখতেও পারি। তাহলে তো পার্সোনাল লাইফেও আপনাকে ইংরেজিতে কথা বলতে হয় কি? চলনসই হিন্দি বলতে পারে। এই চলনসই বলতে নিজের মাতৃভাষায় কথা বলতে আপনি লজ্জা মানে ইনসাল্টেড ফিল করেন? স্যার, অফিসারের সাধারণত ইংরেজিতেই কথা বলে। ইংরেজ আমল থেকে সেটাই চলে এসেছে। ক্যাপ্টেন, ইংরাজি আমার বহুদিন হলো শেষ হয়ে গেছে, এখন হ্যাং ওভার কাটাতে দিচ্ছি। ক্যাপ্টেন রয়, এখানে ভাষা নিয়ে চর্চা চলছে না। ক্যাপ্টেন রায় আর ক্যাপ্টেন কাপুর আর নিজেকে ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে পারবেন? লেট হিম স্পিক ইন ইংলিশ। আচ্ছা ক্যাপ্টেন ভিডি কাপুর, আপনি রামচন্দ্রের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেছিলেন বা রামচন্দ্র আপনার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেছিলেন? খানদানি বংশের লোকেরা আজকাল আর ফৌজে আসে না। না খেতে পাওয়া ঘরের লোকজন পৌঁছে এলে কথায় কথায় অভিযোগ, দোষারোপ। সেই জন্য ইন্ডিয়ান আর্মির ডিসিপ্লিন। এই ইন্ডিয়ান আর্মির ডিসিপ্লিন নিয়ে আপনি পরে চিন্তা ভাবনা করবেন। আচ্ছা এই খানদানি ব্যাপারটা কি? খেতে পড়তে পারে এরকম ঘরের লোকজন, না খেতে পাওয়া ঘরের লোকজন ফৌজে এসে কর্পেট খেলে তাদের মাথাতে ঘুরবে নাকি? আচ্ছা আপনি তো খানদানি মানে খেতে পড়তে পাওয়া ঘরের লোক। ইয়েস, তাই 4 ক্রুজ ধরে আমরা সরকারি উচ্চ পদে রয়েছি। আইএস, আইএফএস, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভি, সব জায়গায় খানদানি বংশের লোকেরাই অফিসার। উই বিলংস টু রুলিং ক্লাস। বাহ, বেশ দীর্ঘ এবং ওজনদার আপনাদের বংশগতি। ইয়েস, আই এম প্রাউড অফ ইট। হতেই পারে। আচ্ছা আপনার বাবা কি করে? হি রিটায়ার্ড অ্যাজ এ ডিআইজি। এ তো কোনোদিন আইজি হতে পারে। সো হোয়াট? ডিআইজি কিছু কম হলো না না? না, কম কিছু না। 5 বছরের মধ্যে উনি মাত্র 2 বার সাসপেন্ড হয়েছে। তাতে কি? ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। স্যার, কারো বাবা মার গায়ে কাদা ছড়ার অধিকার ক্যাপ্টেন রায়ের নেই। তাছাড়া এই কোর্ট মার্শাল ক্যাপ্টেন কাপুর, তার পিতা নাকি ঘোষা রামচন্দ্র। বেশ বেশ বেশ, এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবো না। আর আমি না আসলে ওই খানদানি কথাটার অর্থ বোঝার চেষ্টা করছি। এখন বোঝেন? আচ্ছা ক্যাপ্টেন ভিডি কাপুর, আপনি বর্তমান রামচন্দ্রের কাছে 5000 মিটার দৌড়ে হেরে গেলেন কেন? ফৌজে যোগদানের আগে রামচন্দ্র গায়ে গোলমরি চড়াতো, জানোয়ারদের পিছনে ছুটতো। আমাকে হারিয়ে অফিস সুপারম্যান হয়ে গেছে নাকি? না না না, সুপারম্যান হলেন আপনি। আমি বলবো আপনি কেন হেরে গিয়েছিলেন। আপনি এই জন্যই হেরে গিয়েছিলেন যেহেতু আপনি দিন রাত মদ্যপান করেন। মেসে আপনার মদের বিল দেখে সিও আপনাকে 2 ওয়ার্নিং দিয়েছে এবং রামচন্দ্রের কাছে 5000 মিটার দৌড়ে হেরে গিয়ে আপনার বংশমর্যাদায় অহঙ্গ দেখা লাগে। তাই আপনি ওকে শত্রু ভেবে কথায় কথায় অপমান করতে শুরু করেন। রামচন্দ্রের শত্রু আমি? হ্যাঁ, শত্রুতা সমানে সমানে হয়, ছোট লোকের সাথে হয়। ইউ আর টকিং বুলশিট। এই ছোট লোক ব্যাপারটা কি? ছোট লোক মানে ছোট লোক? যেমন রামচন্দ্র, তাই তো? তাই আপনাকে মেথর ধাঙ্গর বলে সবসময় ডাকতেন। না, ও ইচ্ছে বলেছে। তাছাড়া এই ঠাকুরকে ঠাকুর বলে কোনো দোষের হয় নাকি? কোনো দোষের হয় না ক্যাপ্টেন ভিখারি দাস কাপুর। ঠিকভাবে কথা বলো। আর বেড়ি কাপুর। আমি আপনার ম্যাট্রিক পরীক্ষার সার্টিফিকেট দেখেছি, সেখানে আপনার পুরো নাম লেখা রয়েছে ভিখারি দাস কাপুর। আপনি জানেন আপনার বাবা মা কেন এরকম নাম রেখেছিলেন? বহু পীর পয়গম্বরকে দেখি আপনার জন্ম হয়, আর আপনাদের মতন খানদানি বংশের রেওয়াজিয়ে যদি ছেলের জন্ম হয় বহু মানতের পর, তবে তার নাম নিচু জাতের নামই হবে ভিখারি দাস কাপুর। I am B.D. Kapoor. Don't call me by any other name. আপনি ম্যাথরকে ম্যাথর বলতে পারেন, ধাঙ্গরকে ধাঙ্গর বলতে পারেন, আর আমি আপনার পুরো নাম ধরে ডাকতে পারি না ভিখারি দাস কাপুর। Stop it, otherwise! কি করবেন? থাপ্পড় মারবেন। যেভাবে রামচন্দ্রকে মেরেছিলেন আপনাকে ধাঙ্গর বলে ডাকতে বারণ করায়, যেভাবে নিজের স্ত্রীকে মেরেছিলেন যখন সে আপনাকে নপুংসক ক্রুয়েল অ্যানিমেল বলে গালি দিয়েছিল। You bastard! You son of a bitch! I will kill you! শালা কুত্তার বাচ্চা! আমি তোকে খেতে রাখবো না! আমি তোকে খেতে রাখবো না! ক্যাপ্টেন, ক্যাপ্টেন, পুট দ্যাট গান ডাউন। আমার কথা জানা যাচ্ছে না। পুট ডাউন দ্য গান দিস ভেরি মোমেন্ট। Come on. Get up and go back to your place. আপনারা জানতে জায়গায় বসে পড়ুন। স্যার, আমার আর ওনাকে কোনো সওয়াল জিজ্ঞাসা করার নেই।
Kapoor, take your place. আর কোনো সাক্ষী পেশ করা আছে আপনার? নো স্যার। ডিফেন্স কাউন্সিল চাইলে কোনো সাক্ষী পেশ করতে পারে। ইয়েস ক্যাপ্টেন ডগ, ডু ইউ উইশ টু প্রডিউস এনি উইটনেস? স্যার, আমি কোনো সওয়ালের জবাব দেবো না স্যার। আমি খুন করেছি, আমাকে শাস্তি দিন। দেবো, শাস্তি নিশ্চয়ই পাবো। আপনার নাম? আমি কোনো প্রশ্নের উত্তর দেবো না স্যার। আমি তো আপনার শুধু প্রশ্ন জিজ্ঞাসা করছি, আপনার নাম জিজ্ঞাসা করছি। আপনার নাম তো রামচন্দ্র, ভগবান রামচন্দ্র যে ন্যায়ের জন্য লড়াই করেছে। বোধহয় একথা ভেবেই আপনার বাবা মা আপনার নাম রেখেছিলেন রামচন্দ্র। জানি না বাপ মা কেন নাম রেখেছিল রামচন্দ্র, তবে ক্যাপ্টেন কাপুর আর ক্যাপ্টেন বর্মা প্রায় বলতেন আজকাল সব চামার আর ম্যাথের নামই নাকি রামচন্দ্র। না, আমি কোনো সওয়ালের জবাব দেবো না। আমি তো স্বীকার করে নিয়েছি, হ্যাঁ আমি ক্যাপ্টেন বর্মাকে খুন করেছি। খুন করেছে বলে কি তোমাকে পরমবীর চক্র দেওয়া হবে? তোমার গলায় ফুলের মালা পরানো হবে? বলো তো তোমাকে আরতি করতে পারে? খুন করেছো, প্রাণ দিয়েছো, তবু এত অহংকার, নিজেকে কি ভেবেছো যোদ্ধা? খুন করার সময় মনে ছিল না, আর এখন উত্তর দিতেই বলে যাচ্ছ। তোমাদের মতন নিম্ন শ্রেণীর মানুষদের আইন এবং সংবিধানে যতই সমানাধিকার দেওয়া হোক না কেন, তোমরা জেগে সেই থাকবে ভীতু। আমি বলছি ক্যাপ্টেন কাপুর, ক্যাপ্টেন বর্মা তোমাকে ঠিক কথাই বলতো। চালা মেথর রামচন্দ্র। স্যার গালাগাল করবেন না, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেবো না। রামচাঁদের, তুমি আমাদের সেরা বিভাগের অত্যন্ত প্রয়োজনীয় মানুষ। তোমার রেজিমেন্ট তোমার জন্য গর্ববোধ করে। থ্যাংক ইউ স্যার। রামচাঁদের, আমি তোমার শত্রু বলি। যা ঘটেছে বলো, বীর হয়ে জন্মেছ, বীর হয়ে মরতেছে। ওই দুই অফিসার তোমার সঙ্গে কি করেছে? অপথ্য ভাষায় গালিগালাজ, এই ধরনের গালাগাল ম্যাথো ভাঙুর বলে গালাগাল দিত। আমার আমার গায়ের রং দেখি আমাকে ফর্সা ম্যাথো বলে ডাকতো। আচ্ছা, ওই রাতে তুমি ওদেরকে থামতে বলো, তবু ওরা গার্ড হাউসের কাছে মোটর সাইকেল থামিয়েছিল কেন? স্যার যখনই আমি গাড়িতে থাকতাম তখনই ওরা মোটর সাইকেল থামিয়ে আমাকে গালিগালাজ করতো, কারণ আমি সুবেদার সাহেবকে বলে আর্টারি টিভি থেকে সরে এসেছি। ওই রাতে ওরা কি গালাগাল দিয়েছিল? অপথ্য গালাগাল। রামচন্দ্র, রামচন্দ্র বলো, তুমি সত্যি কথা বলার শপথ দিয়েছো। কি গালাগাল সেদিন তোমাকে দিয়েছিল? রামচন্দ্র বলো। ফর্সা ম্যাথো শালা হারামির বাচ্চা, তোর মা নিশ্চয়ই কোনো কাপুর কি বলার সঙ্গে শুয়েছিল। গার্ড, জল নিয়ে এসো। রামচন্দ্রন পুরুষ মানুষ কাঁদে না, কখনো না। স্যার, আমার রামচন্দ্রকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো। এই জন্য বলে আপনার কিছু সাক্ষীকে জিজ্ঞেস করার আছে? নো স্যার। রামচন্দ্র, নিজের জায়গায় গিয়ে বসুন। এই জন্য বলি ক্লোজ দ্য স্টেটমেন্ট। স্যার, রামচন্দ্র যখন নিজেই স্বীকার করে নিয়েছে যে ওই খুন করেছে, তারপর আমার আর প্রমাণ করার কিছু থাকে না। অবশ্য ক্যাপ্টেন বিকাশ রায় এই কথা প্রমাণ করার চেষ্টা করেছেন যে তার উপর অত্যাচার। আর হ্যাঁ, যদি মেনে নিই তার উপর অত্যাচার করা হয়েছে, তার বিরুদ্ধে লড়াই করার অনেক পথ রয়েছে। বিশেষ করে আমাদের সমাজ যখন আইন এবং নীতির উপর প্রতিষ্ঠিত। কিন্তু না, রামচন্দ্র কোনো পথই খুঁজে পেল না। সে একটি পথ খুঁজে পেল, হত্যা। এ সমাজ নিজেই নিজের রাগ প্রকাশের স্থান। সে কমান্ডিং অফিসারের কাছে অভিযোগ করল, সে আর্মি চিফের কাছে অভিযোগ করতে পারে, তাও
সামরিক বিভাগের সর্বোচ্চ কমান্ডার রাষ্ট্রপতির কাছে অভিযোগ তাও আর যদি মেনেই দিই দুই অফিসার তাকে গালাগাল করেছে, তিরস্কার করেছে, সে তো নৈতিকতা আছে। কিন্তু রামচন্দ্র দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ করে বসে, মানব হত্যাজনিত অপরাধ। গালির জবাব গুলি চালিয়ে হয় না, সে খুন করেছে। তাই ভারতীয় সামরিক আইনের 69 এবং ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারা অনুযায়ী তার সাজা পাওয়া উচিত। আশিস সরকারি পক্ষের উকিল মেজর করি ঠিক কথাই বলেছে। আমরা এমন এক সমাজে বাস করি যা আইন ও নীতির উপর প্রতিষ্ঠিত। আর এই সমাজে কোনো একক ব্যক্তির লড়াই বা বিদ্রোহের কোনো জায়গা নেই, একেবারেই নেই। শক্তিশালী মানুষের লড়াইকে বলা হয় রাজনৈতিক লড়াই, যা তাকে এক রকমায় সামনে রাখা ওই চেয়ারে বসিয়ে দিত। আর কমজোরি মানুষের লড়াইকে বলা হয় বিদ্রোহ, যা তাকে এক রকমায় পৌঁছে দেয় ফাঁসির কাঠে। আমাদের সমাজ এমন এক সমাজ যা উচ্চ নিচ জাতিভেদের উপর প্রতিষ্ঠিত, যার আয়ু কখনোই দীর্ঘস্থায়ী হয়। সমানাধিকার, আমরা তো কাউকে চোখ তুলে তাকাবার সমানাধিকার পর্যন্ত দিতে প্রস্তুত নই। তার কারণ ফেউডাল টেন্ডেন্সি, চিন্তার স্তরের সামন্ত চিন্তা, ফেউডাল টেন্ডেন্সি। সরকারি পক্ষের উকিল মেজর পুরি ঠিক কথাই বলেছে। নিজের দেশকে রক্ষা করার অঙ্গীকার নিয়েও যে জওয়ান উচ্চ পদস্থ সরকারি অফিসারের দিকে বন্দুক তুলে সেই অঙ্গীকারকে অস্বীকার করে, নিজের দেশকে রক্ষা করার অঙ্গীকার নিয়েও যে আরামির বাচ্চায় সাধারণ ব্যক্তিকে মেরে দিতে পারে, নিজের দেশকে রক্ষা করার অঙ্গীকার নিয়েও যে চোখ কান বন্ধ রাখতে অস্বীকার করে, তার দণ্ডই করবে শাস্তি। যেভাবে হোক ভারতীয় সামরিক আইনের 69 এবং ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারা অনুযায়ী রামচন্দ্রের সাজা পাওয়া উচিত, ফাঁসির সাজা, সবসময় মৃত্যুদণ্ড। আমি এই কোর্ট মার্শালের ফলাফল আগামীকাল সকাল 9টার সময় জানাবো। স্যার, কোর্টের কাছে আমার অনুরোধ ক্যাপ্টেন কাপুরকে ট্রান্সফারের অর্ডার দেওয়া, কেননা তার জীবনহানি সংশয় রয়েছে। আর স্যার, তার সাথে সেই অর্ডারও দেওয়া হোক সেই জন্য একটা রিভলভার সাথে রাখে এবং সব সময় যেন তার কাছেই থাকে। রাও, আপনি ক্যাপ্টেন কাপুরকে আজই একটা রিভলভার ইস্যু করে দেবেন। ইয়েস স্যার। স্যার, আপনার মনে আছে তো আজ মহাবত একসঙ্গে দুটি খুশির খবর। এক, আজকে আমাদের রেজিমেন্টের রেজিং ডে, আর দুই, আপনার ব্রিগেডিয়ার হয়েছে। মনে আছে রাও, মনে আছে, নিশ্চয়ই যাবে। আর হ্যাঁ, আমার তরফ থেকে আজ এই মহাভোগে আমি রামচন্দ্রকে আমন্ত্রণ জানাচ্ছি। এনি প্রবলেম? নো প্রবলেম স্যার, বাই অল মিট স্যার। রামচন্দ্র, আজ রাতে মহাভোগে তুমি আমার অতিথি, আসবে তো? নিশ্চয়ই যাবো স্যার। গাড়ি পার্কিং এ রেখে আসো, দরজার সামনে নয়, শেষ হবে অর্ডার। তুমি পার করে দিয়েছো, আমার এমনিতেই দেরি হয়ে গেছে। তুমি করে দিয়েছো, আমি ঘাস রাখতে থাকা ভাই, তোমার নয়। একজন অফিসারের আদেশ না মানার তুমি জানো? তোমার সাথে গেস্ট আমি শিওর তাদের কাছে কমপ্লেন করবো। আমাকে ভুলেও রামচন্দ্র ভেবো না, তোমার কিছু কোনো ব্যর্থ যায় না। ভাই ভারত সরকারের থাকা ভাই, তোমার নয়। স্যার, কংগ্রেস ফর ইউর প্রমোশন টু ব্রিগেডিয়ার। আমার সঙ্গে হাত মেলানোর সাহস তুমি কোথা থেকে পেলে? Get lost and don't show me your dirty face ever in life.
পোয়েটিক জাস্টিস। বুঝলাম না স্যার। দুনিয়ার আদালতে যখন ন্যায় বিচার করা সম্ভব হয় না, তখন কখনো কখনো উপরালা ন্যায় বিচার করে। রামচন্দ্র, তুমি মৃত্যুকে ভয় পাও? রামচন্দ্র কাউকে ভয় পায় না স্যার। রামচন্দ্র, কাল সকালে আমি তোমাকে মৃত্যুদণ্ডই দেব। মৃত্যুদণ্ড ছাড়া তোমাকে দেওয়ার মতো আবার কিছু নেই। আপনি যা দেবেন আমি তাই মাথা পেতে দেবো স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রামচন্দ্র।